আরেকটা জিনিস, আমরা তো মানে হেডফোনে গান শুনি, আমরা এখন হেডফোনে কথা বলি, এবং একটা বড় সময় আমরা হেডফোনে কাটাই। এটার কি কোনো কুফল আছে? অবশ্যই এটা হলো শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে একটু কুফল। আর বাংলাদেশে কিন্তু আমরা অলওয়েজ হলো সাউন্ড পলিউশনের ভিতর থাকি, সুতরাং আমাদের কান অলওয়েজ ইন ডেঞ্জার। আপনি কি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন যেখানে ভীষণ ঠান্ডায় নাক বন্ধ, কথা বলতে গিয়ে গলায় ব্যথা, অথবা কেউ যেন ওখানে ফিসফিস করছে? এমন অনেক সমস্যাকে আমরা ছোটখাটো অসুখ বলে এড়িয়ে যাই, কিন্তু নাক কান গলার এ ধরনের সমস্যাকে তৈরি হতে পারে নানা জটিল ও দীর্ঘস্থায়ী রোগ। সবাইকে ডক্টর ডেস্কের আরেকটি পর্বে স্বাগতম। আমাদের সঙ্গে আছে নাক কান গলার দক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর এমআর ইসলাম। ধন্যবাদ ডক্টর এমআর ইসলাম স্যার আমাদের সেটে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। স্যার, আমি আসলে না অন্যান্য বিষয়ে আলোচনার আগে একটু প্রথমেই জানতে চাই আপনার চিকিৎসা জীবনের শুরুটা আসলে কোথায় ছিল, কেমন করে চিকিৎসক হয়ে উঠলেন? আমি আমার ফ্যামিলিতে 5 ভাই আমরা। তা আমার বাপের খুব স্বপ্ন ছিল যে আমি একজন না একজন কেউ ডাক্তার হবে। তাই সেই সৌভাগ্য আমার হয়েছিল। আমি ময়মনসিংহ মেডিকেলে চান্স পাই। ময়মনসিংহ মেডিকেলে পড়ার পরে আমি যখন ঢাকাতে ব্যাক করি, তখন আমি আমার এক বড় ভাইয়ের সৌজন্যে কুমিল্লা একটা মেডিকেলে কিছুদিনের জন্য চাকরি করার সৌভাগ্য হয়। তো উনি আমাকে পরামর্শ দেয়, দেখো যত ধরনের আমাদের রোগ হয় তার একটা রিফ্লেক্ট হয় মানুষের ফেসে। তো আমি যেহেতু ইউরোলজি পড়তেছি, তোমার একই জায়গায় বাড়ি, তুমি যদি পারো তাহলে নাক কান গলায় পড়ো। ও, তার মোটিভেশনে আপনি নাক কান গলায়? হ্যাঁ, তার মোটিভেশনে আমি নাক কান গলায়। আচ্ছা। এবং স্যার, আপনি তো হচ্ছে কি অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন। আমরা দেখি যে হচ্ছে নাক কান গলার কেউ বলেন যে বাচ্চাদের বেশি হয় সমস্যা, কেউ বলেন বৃদ্ধদের বেশি সমস্যা হয়। আপনার কি মনে হয় কাদা আসলে নাক কান গলার সমস্যায় ভোগে বেশি? নাক কান গলার সমস্যার জন্য বয়স কোনো ফ্যাক্টর না। বিগিনিং অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কারণ আমরা অন্য অর্গান যেমন প্রতিস্থাপন করতে পারি, নাক কান গলা কোনো অর্গান কাটতেও পারি না, প্রতিস্থাপনও করতে পারি না। সুতরাং নাক কান গলার জীবনের শুরু থেকে শুরু হয়। যেমন আপনাকে আমি একটা বলি, যেমন ঠোঁট কাটা, তালু কাটা, তা এবং নাকের পিছনে অনেক বাচ্চার বন্ধ থাকে, এর জন্য সেই বাচ্চারা দুধ খাইতেও পারে না এবং শ্বাস নিতেও পারে না। তারপর লেইঙ্গোমেলিসা একটা রোগ, সেটা বিগিনিং অফ দি ডে থেকে শুরু হয়। আবার অ্যাট দি এন্ড অফ দি ডে ক্যান্সারের জন্য, নাক কান গলা ক্যান্সারের জন্য মানুষ মারা যায়। সুতরাং কোনো এজ ইজ ইমিউন ফ্রম হেড নেক ডিজিজ। স্যার, এই যে আমরা একটা শব্দ খুব শুনি সাইনোসাইটিস, বা কেউ বলেন আমার সাইনোসাইটিস হয়েছে, আসলে এই সাইনোসাইটিসটা কি? সাইনাস হলো আমাদের, সাইনাস একটা কেভিটি, যে কেভিটির মধ্যে বাতাস থাকে। আমরা যেরকম আমাদের ব্রেনের ওজন 5 কেজি, বাট উই ক্যান নট ফিল ইট। তাহলে আমাদের মাথার ওজন যে 5 কেজি, এটা ফিল করে কেন? এখানে বাতাস থাকে, জাস্ট লাইক এজ এ বেলুন। দেখেন আমরা যখন নদীতে সাঁতার কাটি, তখন আমরা কি একটা রাবার টিউব বা কোনো কিছু বাতাস ভরা, তাহলে আমরা ডুবে যাই না। তা মানুষের মাথাটার মধ্যে এরকম সাইনাস আমাদের মাথাটাকে হালকা করে রাখে। তো এই সাইনাসের ভিতরে যদি কোনো কারণে ব্লক হয়, তাহলে ওখানে কিছু সিক্রেশন হয়, সিক্রেশনের পরে ওখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, দ্যাট ইজ কল সাইনোসাইটিস। এবং এটার জন্য অধিকাংশ লোকই দেখি আমরা অ্যান্টিবায়োটিক খাই। এবং স্যার, এই যে বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ার এক ধরনের প্রভাব পড়ে কিনা তার শরীরে? অবশ্যই আমরা আগে যদি কারোর সাইনোসাইটিস থাকে, আমরা ফাইন্ড আউট দ্য কজ, কেন তার সাইনোসাইটিস হইতেছে। যদি তার সাইনোসাইটিস আমরা ডেফিনেটিভ কোনো কজ পাই, উই ক্যান ট্রিট ইট। যেমন নর্মালি হতে পারে নাকের হাড্ডি বাঁকা, টার্বিনেট বড় হওয়া, অথবা নাকের মধ্যে পলিপ, এরকম অনেক কিছু হইতে পারে। সেই পয়েন্টগুলো ফাইন্ড আউট করে যদি ওইটা আমরা প্রপার ট্রিটমেন্ট করতে, তাহলে তার সাইনোসাইটিস পার্মানেন্টলি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। নিজে থেকে ওষুধ খাওয়াটা আসলে কোনো কাজে? না না, অবশ্যই যে কোনো রোগ হলে ইউ ক্যান গো থ্রু প্রপার ডক্টর। ডক্টর উইল অ্যাডভাইজ আইদার ইউ টেক মেডিসিন অর নট। সব ওষুধে তো মেডিসিন লাগে না, ঘরোয়া পদ্ধতিও ভালো হতে পারে, শুধু ওয়াই ইউ টেক দিস মেডিসিন। এবং সাইনাসের সমস্যা হলে আমাদের দেশের এক ধরনের প্রবণতা যে নিজে নিজে অ্যান্টিবায়োটিক খেয়ে সেটাকে প্রশমন করে ফেলা, বলে এটা আসলে একদমই ভালো প্র্যাকটিস। না না, এটা বাংলাদেশে শুধু আমাদের না, এটা গভর্নমেন্ট থেকে পলিসি নেয় যে অ্যান্টিবায়োটিকটা অ্যাভেলেবেল সব জায়গায়, যে কেউ প্রেসক্রিপশন করতে পারে। উইদাউট প্রেসক্রিপশন ওই ফার্মেসি উইল গিভ দ্য মেডিকেশন। দ্যাট ইজ দ্য রং আইডিয়া। এটা ব্যাক প্র্যাকটিস একদমই। স্যার, অনেক সময় দেখা যায় যে ঘুম থেকে উঠলাম নাক বন্ধ বা শ্বাস নিতে পারছি না, সাথে সাথে কি ডাক্তারের কাছে যাওয়া উচিত, না ঘরোয়া কোনো ট্রিটমেন্ট আছে? যদি এইরকম প্রথম একবার হয়ে থাকে, তাহলে আমি মনে হয় ওই অস্থির না হয় দেখা উচিত যে ওই দিন হলো তার নাক বন্ধ ছিল কিনা। যদি নাক বন্ধ থাকে, তাহলে কি আমরা মুখ দিয়ে শ্বাস নিই, শ্বাসটা যে মুখটা ড্রাই হয়ে যায়, এই ড্রাই হওয়ার জন্য তাকে আরও বেশি সাফার করতে হয়। এই জন্য একটু ঘুমিতে ওঠার পর একটু হলো ওই ওপেন এয়ারে যাওয়া, একটু ব্রেথ নেওয়া, একটু গরম চা খাওয়া, ঠান্ডা অ্যাভয়েড করা, নাকের ভিতর 2-1টা আমরা যে অ্যান্টাজল বা অ্যান্ডোজল ড্রপ দিলে যদি ক্লিয়ার হয়ে যেত, হয় গো টু ডক্টর। আচ্ছা আচ্ছা। স্যার, একটা জিনিস খুব কমন, সেটা হলো যে নাক দিয়ে পানি ঝরে অনেক
অনেকের, এবং সেটা হচ্ছে শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে, সবকালেই ঝরে। অনেকে বলে এটা অ্যালার্জি জনিত সমস্যা। এটা কিভাবে বুঝবো আমরা কোনটা কিরকম সমস্যা? আমাদের নাক দিয়ে পানি দুইটা কানে পড়ে, একটা অ্যালার্জির জন্য হইতে পারে, আরেকটা হইতে পারে যে আমাদের ব্রেনের থেকে একটা কানেকশন থাকে, আমরা বলি সিএসএফ রাইনোরিয়া। তাহলে আমাদের তো আগে দেখতে হবে যে অ্যালার্জিক রাইনোরিয়া না সিএসএফ রাইনোরিয়া। সেই জন্য যদি অ্যালার্জির কারণের জন্য হয়, তো অ্যালার্জির আমরা এখন বহু ধরনের অ্যালার্জিক টেস্ট আছে, এবং অ্যালার্জিক খাবারগুলো যদি অ্যাভয়েড করি এবং অ্যালার্জি টেস্ট করে যদি পার্টিকুলার রোগ পাই, তাহলে আমরা অ্যালার্জির জন্য অনেক ধরনের মেডিসিন আছে যেটা দিলে বন্ধ হয়। কিন্তু যদি সিএসএফ রাইনোরিয়া হয়, তাহলে আমাদেরকে পার্টিকুলার ফাইন্ড আউট করতে হবে কোথায় ব্রেনের সাথে যে আমাদের যে পর্দা আছে, এই পর্দার নাকের কোথায় ছিদ্র, সেইটা করে প্রপার ট্রিটমেন্ট দিলে এটা হোপফুলি তাহলে এটা আসলে নিজে নিজে চিকিৎসা না করে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। শিওর এবং তার প্রপার ডাক্তার। হ্যাঁ, এবং নাক কান গলার অবশ্যই ডেফিনেটলি। চলে গেলে হয়তো মেডিসিনের কাছে, আসলে যেতে হবে নাক কান গলার জন্য। আরেকটা শব্দ কিন্তু নাক কান গলায় খুব কমন, সেটা পলিপ। এখন যারা ভুক্তভোগী তারা তো জানে, কিন্তু যাদের এই রোগ হয় নাই তাদের জন্য কোনো সতর্কবার্তা বা তাদের জন্য কোনো তথ্য যদি দিতে চান। হ্যাঁ, আমাদের দেশে প্রচুর পল্লী ডিকটক বলেন, কোয়াক বলেন, এই ধরনের অনেক লোক তৈরি হয়েছে। তারা নাকের এই টার্বিনেট, আমাদের একটা টার্বিনেট আছে ইনফিওর টার্বিনেট, যেটা ইনভেরিয়েবলি বড় ছোট হয়, এবং এটা বড় ছোট হয়, এটা ন্যাচারাল মেকানিজম হয় দেখায় আমাদের ময়লাগুলো বাইরে যে ধুলাবালি সেগুলো আটকায় দেয়। তো কোনো ডাক্তারের কাছে গেলে এটার কালারও চেঞ্জ হয় বিভিন্ন সময়ে। তো যখন কোনো কোয়াক বা অন্য কোনো নন ইএনটি ডাক্তার আছে, তারা এই টার্বিনেটকেই পলিপ বলে ফেলে। তো এটি যে মিসনোমার, এটা টোটালি রং আইডিয়া। পলিপ আলাদা রোগ আর টার্বিনেট আলাদা রোগ। আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে কি খুব কমন, আমার নিজের অভিজ্ঞতা আর কি। আমি তখন আমেরিকার কলোরাডোতে ছিলাম। তো প্রচন্ড ঠান্ডা, আমি বাইরে আমার বন্ধুদের সাথে খেলছিলাম। হঠাৎ করে আমার নাক দিয়ে রক্ত পড়া শুরু হলো। তো হচ্ছে কি আমি খুবই আতঙ্কিত, কিন্তু আশেপাশের লোকজন আতঙ্কিত না। তারা বললো যে নাকের ব্রিজটা নিজে নিজে একটু চেপে ধরো, তারপরে হচ্ছে কি এটা হচ্ছে ড্রেসের রাপচা করছে নাকি, তুমি ঠিক হয়ে যাবে। তো আমি দেখলামও, একটু পরে রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। স্যার, এইটা আপনি সবাইকে যদি একটু বলেন, ব্যাপারটা সবাই খুব মজা পাবে, যে এই যে সিজন চেঞ্জের সময় যে ব্লিডিংটা হয়। নাক দেওয়া রক্ত পড়া প্রচণ্ড গরমেও পড়তে পারে, আবার প্রচণ্ড ঠান্ডায়ও পড়তে পারে। তো যদি এইরকম কোনো অ্যাডভার্স সিচুয়েশান হয়, তাহলে এটা ভয়ের কোনো কিছু কারণ নাই। কিন্তু নর্মালি যদি কোনো কারণ ছাড়াই নাক দিয়ে রক্ত পড়ে, যেরকম হলো বয়স্ক লোকদের নাক দিয়ে রক্ত পড়া এবং ডেঞ্জারাস, কারণ আমাদের নাকের কোনো সিমটম ইউজুয়ালি 6 মাস লাগে আমাদের ডায়াগনোস। কেন? কারণ নাকের সিমটম আমরা স্টাপিনোস, নাক বন্ধ, এই সাইনোসাইটিস এইসব বলে আমরা 6 মাস পার করে দেয়। তখন যখন আসে দ্যাট দ্য হিউজ গ্রোথ ইন দ্য নোজ, এবং যেটা ক্যান্সার। সুতরাং আমাদের নাকে যদি রক্ত পড়ে কোনো কারণ ছাড়া, তাহলে দ্যাট ইজ উই মাস্ট বি গো থ্রু এ ডক্টর। কারণ হলো যে নর্মালি নাকের রক্ত পড়ার কারণ হলো লোকাল ট্রমা। যদি লোকাল ট্রমা হয়, তাহলে ওকে, আমরা ট্রমা হয়েছে, আঘাত করছে, কেউ ঘুষি মারছে, নাক দিয়ে রক্ত পড়তে পারে। এটা হলো নিয়ং মেল নেজোফাইব্রিন ডিজিজ। এই ধরনের যদি রোগ হয়, এটা রক্তনালীর টিউমার, এবং সেটা প্রফিউজ ব্লিডিং হয়, সুতরাং এটাকে অপারেশন করতে হয়। আর যদি আমাদের এরকম নাকের হঠাৎ করে ব্লিডিং, এবং কিছু ড্রাগ আছে যেটা হলো অ্যান্টিপ্লাটলেট ড্রাগ, যেটা আমরা কমনলি এখন হার্ট ডিজিজের রোগদের দিই, তারা যদি এই ব্লিডিং হয়, তাহলে যদি এটা ইউজুয়ালি ম্যানেজ হয়, তা না নাক কান গলার প্যাক ট্যাক দিয়ে এগুলো ম্যানেজ করতে পারে। যদি নাকের কোনো গ্রোথ বা কোনো কিছু হয়, তাহলে দ্যাট উইল বি এ বিগ। আচ্ছা, আর সাধারণ যদি হচ্ছে যে ঠান্ডা গরমে হয়, তাহলে ওটা আমরা স্বাভাবিকভাবে নিতে পারি। নিতে পারি, জি। আচ্ছা স্যার, অনেকে দেখা যায় যে নাক থেকে পানি তো পড়েই, কিন্তু দুর্গন্ধযুক্ত। এটা কি কোনো কিছু নির্দেশ? অবশ্যই নাকের দুর্গন্ধযুক্ত পানি পড়া হলো নাকে একটা ডিজিজ আছে, আর নাকে যে ফরেন বডি থাকে, ফরেন বডি হলো বাচ্চারা ফরেন বডি ঢুকায়, কাউকে বলে না। আরেকটা হলো যে ইনসেন্ট, যারা পাগল বা হলো একটু মেন্টাল রিটার্ডেড, তারা এগুলো করে। সুতরাং পরে যখন আসে, তখন নাক দিয়ে ব্লাড স্টেন ডিসচার্জ আসে এবং হলো দুর্গন্ধ আসে। আর নাকে একটা রোগ হয় অ্যাট্রোপিক রাইনাইটিস। এই রোগে হলো নাকের ভিতরে সে গন্ধ পায় না, বাট তার ওই পার্টনার বা সামন গন্ধ পায়। আরেকটা হলো যদি হেডনেক ক্যান্সারের যদি কোনো রোগের রেডিওথেরাপি কিছু দেওয়া হয়, তখন নাকের ভিতরে এরকম গন্ধ হইতে পারে। ও আচ্ছা, তাহলে ছোটদের ক্ষেত্রে আমরা নাক কোনো ফরেন বডি মানে অন্য কোনো পার্টিকেলস ঢুকাইলো কিনা, এটা আমাদের চেক। অবশ্যই এটা আমাদের। আর অন্য ইস্যুতে ডক্টরের কাছে যে আসলে চেক করতে হবে যে কি হলো, নাকের কোনো রোগ হলো, এটা অ্যাডাল্ট লোকদের ক্ষেত্রে অ্যাট্রোপিক রাইনাইটিস হয়, বাচ্চাদের হয় না। আর ক্যান্সার তো হওয়ার চিকিৎসা দিলেই তো বুঝবো যে সে ক্যান্সার তার জন্য হইতেছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা কান নিয়ে আমার প্রশ্ন আছে। অনেকেই দেখলো যে কানে ব্যথা এবং শুনতে কষ্ট হচ্ছে, তখন কি দ্রুত হাসপাতালে যাওয়া উচিত না ঘরোয়া কোনো ট্রিটমেন্ট? কানে ব্যথার সাথে যদি অবশ্যই কানে শুনতে কষ্ট হয়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তার। কারণ যদি কানে শুনতে কষ্ট হয় দুই ধরনের, একটা হলো কানের এক্সট্রাঅডিটরি ক্যানেল আর মিডল ইয়ার। কারণ এক্সট্রাঅডিটরি ক্যানেল যদি ইনফেকশন হয়, তাহলে কান ব্লক হয়ে যায়, তখন কান ব্যথা, শুনতে অসুবিধা হয়। আর মিডল ইয়ার যদি ইনফেকশন হয়, তাহলে কান বন্ধ হয়ে যাবে এবং কানে শুনতে কষ্ট হবে। সুতরাং কোনটায় কোন ওষুধ লাগবে এবং ওই পরামর্শ দিতে হবে এনটি ডক্টর। তা নাহলে তো সে তো বুঝবেই না হোয়াট উইল হ্যাপেন, আফটার ইফেক্ট কি।
স্যার যদি শুধু কানে ব্যথা হয়? তাহলে যদি শুধুমাত্র সে ট্রমার জন্য হয়, যে কান খুঁচাইতে যে কোনো কিছু ব্যথা হয়, তাহলে হি ক্যান ওয়েট 1 or 2 days, অথবা হলো একটু প্যারাসিটামল এই ধরনের ওষুধ খাবে। যদি কানে শুনতে কষ্ট না হয়, তো হোপফুলি ইট উইল বি ইমপ্রুভ। আরেকটা জিনিস, আমরা তো মানে হেডফোনে গান শুনি, আমরা এখন হেডফোনে কথা বলি, এবং একটা বড় সময় আমরা হেডফোনে কাটাই। এটার কি কোনো কুফল আছে? অবশ্যই এটা হলো শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে একটু কুফল। আর বাংলাদেশে কিন্তু আমরা অলওয়েজ হলো সাউন্ড পলিউশনের ভিতর থাকি, সুতরাং আমাদের কান অলওয়েজ ইন ডেঞ্জার। আর এর একটা রুল আছে 60 রুল হলো, যে হলো ভলিউম লেস দ্যান 60, আর যত আমরা শুনবো ইয়ার ওই লেস দ্যান 60 মিনিট, এবং প্রপার এই প্লাগিংটার জন্য কানের সাথে প্রপার ফিটিং হয়, যেন কানে প্রেশার না দেয়, এবং সাউন্ড কোয়ালিটির জন্য খুব ভালো থাকে, এবং অ্যাডভার্স সিচুয়েশান না হয়, এবং যত কম ইউজ করা যাবে, আমরা ইএনটি ডাক্তাররা বলবো যত কম ইউজ করা যাবে তত ভালো। ও স্যার, তাহলে আপনি বলতে যাচ্ছেন যে একটানা 60 মিনিটের কম? কম, ডেফিনেটলি। এইটা কিন্তু খুব নতুন তথ্য, এটা আমি নিজেই জানতাম না। স্যার আপনার এরকম কোনো ইয়াং জেনারেশনের রোগী আসছে কখনো? অহরহ আসে কানের ভিতরে। কানে কম শুনে, এই আমার শুধু কানে কম শোনে না, কানে কম শোনে এবং কানের ভিতরে শব্দ হয়, আমরা যেটা টিনিটাস বলি। ইনভেরিয়েবলি আমাদের কাছে এই ধরনের রোগী আসে, এবং এমন শব্দ করতে আসে যে দে ডু নট স্লিপ। আচ্ছা। সো ইট ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন অফ দিস পেশেন্ট। কারণ বাংলাদেশে এখন একটা ইয়াং জেনারেশান, আর একটা বাংলাদেশের প্রচুর লোক বিদেশে থাকে, তাদের ওয়াইফ বা তাদের লোকরা খুবই হেডফোন দিয়ে কথা বলতে পছন্দ করে, যার ফলে কী হয়, তারা জানে না যে কীভাবে ইউজ করতে হবে। ঘন্টা বেলা ঘন্টা ফোন ইউজ করে। অনেকেই কী করে, রাতের বেলা ঘুমের সময় যে হেডফোন লাগায়, আর সকালবেলাও ওই ঘুমের মধ্যে আর খুলে না, তখন কি হঠাৎ করে কানে শব্দ শুরু হয়, এবং যেটা খুব ডেঞ্জারাস সিচুয়েশান। অনেকের এটা আমরা দেখা যায় যে অনেক রুগী ভালো হয়, আর কিছু রুগী ভালো হয় না, সুতরাং আমাদের সারা জীবন সাফার করতে হয়। আচ্ছা, আমাদের রুলসটা 60/60 যদি ইউজ করতেই হয়, একান্ত যদি ইউজ করতেই হয়, যত কম ইউজ করা যায় তত ডেফিনেটলি। হ্যাঁ স্যার, আরেকটা জিনিস, স্নান করতে গিয়ে বা সাঁতারের সময় অনেক সময় কানের মধ্যে পানি ঢোকে, এইটার সবচেয়ে নিরাপদ উপায় কি পানি বের করার? যদি তার কানের ভিতরে কোনো পর্দা ছিদ্র না থাকে, আগে থেকে সে জানেন, তাহলে কানের ভিতরে পানি ঢুকলে কোনো ওরি দেওয়ার কিছু নেই, কারণ এটা ওয়ান ওয়ে চ্যানেল, কারণ এটা ব্লক, ভিতরের দিকে একটা কানের পর্দা, সুতরাং কানের পর্দা ক্রস করে পানি যাবে না। বরঞ্চ আমরা যে কান খোঁচা পরিষ্কার করার চেষ্টা করি, সেটাই হলো কানের ইনজুরি করি, তখন কি হয়, কানের মধ্যে ইনফেকশন হয়। পানিটা বের করবে কিভাবে? কানে বার করার তো কোনো দরকার নেই, কারণ এ তো রাস্তায় একটাই সব, সুতরাং যেদিক দিয়ে ঢুকছে সে সেদিক দিয়ে অটোমেটিক্যালি বাইরে হয়ে যাবে, যদি তার বাইরে হইতে হয়। তেমন কিছু করার দরকার নেই আসলে, বরং চুপচাপ থাকাটাই বেটার, ইগনোর করাই বেটার। আচ্ছা, কারণ এটা কিন্তু অনেকেই করে, অনেক খোঁচায়, তুলা দেয়, তারপরে ইনফেকশন হয়, তখন আবার ডাক্তারের কাছে যাইতে হয়, অ্যান্টিবায়োটিক খাইতে হয়। আরেকটা কিন্তু মজার সমস্যা আছে, অনেকেই বলে কানে শো শব্দ হচ্ছে, অন্য লোকজন শুনে না, ওরা মনে করে যে ভূতের প্রেমের মতো কানের মধ্যে একটা শো শব্দ হয়। এইটা হওয়ার কারণ কি? এই যে আমি আপনার আগেই বলছিলাম যে হলো টিনিটাস একটা জিনিস, এর ইংরেজিতে এই রোগটা বলে টিনিটাস। এটা এটি বাংলাদেশি কোনো ডিজিজ, ওয়ার্ল্ড ওয়াইড সব লোকদের হয়। এটা হলো যদি এক্সটার্নাল ইয়ারের কোনো কিছু হয়, মিডিয়া অনেক জায়গার জন্য হইতে পারে, কিন্তু সবচেয়ে খারাপটা হলো ইনার ইয়ারের যদি কোনো ডিজিজের জন্য হয়, তো সেটা হলো পার্মানেন্টলি ইফেক্ট হয়। এই যে আমরা দীর্ঘক্ষণ, আপনি যে বললেন আমরা হেডফোন ইউজ করি, সাউন্ড এক্সপোজার হয়, আমরা বোম এক্সপ্লোশন হয়, যে এইগুলা হইলে এগুলো খুব বেশি হয়, এবং এমন একটা রোগ যেটা হলো শুধু রুগী ফিল করে, ডাক্তারও এটা শুধু ইএনটি ডাক্তাররা বুঝে আর নিউরো মেডিসিনের ডাক্তাররা বুঝে, বাকি ডাক্তাররা বুঝে না। সুতরাং রুগী এসে বলে যে শুনে, রুগীর পাশের লোকও বলে কই আমরা তো শুনি না, তুমি কি শোনো? তো সুতরাং এই রুগীটার চিকিৎসা করা খুব, এদের মেন্টালি এত বেশি ডিপ্রেসড হয় যে এরা হলো, ওর কথা কেউ প্রমাণ পায় না। আমরা কিছু ওষুধ দিই এবং এদের মেইন চিকিৎসা হলো কাউন্সিলিং। স্যার আরেকটা জিনিস, এটা তো বুঝলাম, কানের পর্দা যদি ফেটে যায়, নানা কারণেই ফাটতে পারে, কানের পর্দা ফেটে গেলে কি নিজেই জোড়া লাগে না? হ্যাঁ, ট্রমাটিক রাপচার যদি হয়, মানে কোনো আঘাতজনিত কারণে যদি কানের পর্দা ফেটে যায়, তাহলে যদি আমরা কিছু মেজারমেন্ট নিতে হয়, এবং তার জন্য ইএনটি কনসালটেন্ট বেস্ট, উনি কিছু নিয়মকানুন বলে দেবে। আর সবচেয়ে বেশি হলো যে কানের ভিতরে কোনো কিছু ঢুকাবে না, সে ড্রপ হোক বা কোনো কিছু দিবে না, ওই কানটা মানে ওয়াটার টাইট করে রাখতে হবে, যাতে কোনো সময় ওয়াটার না ঢুকে, এবং সে হলো ব্লো করবে না, যেটা আমরা ভ্যালসালভা বলি, যাতে হলো কানের পর্দাটা অটোমেটিক ইউজুয়ালি 3 থেকে 6 সপ্তাহের মধ্যে হিল হয়ে যায়। স্যার এই সমস্যাটা আমি মাঝে মাঝে শুনি মানুষকে বলতে, কানের মধ্যে পোকা ঢুকে যায়। আজকাল কিন্তু মশারি না টানার একটা অভ্যাস আছে, মানুষের দম বন্ধ লাগে, কানের মধ্যে যদি কোনো পোকা ঢুকে যায়, সেই ক্ষেত্রে সেই রোগীটা কি করবে? হ্যাঁ, যদি পোকা ঢুকে যায়, তাহলে যদি তার কানে সব কিছু ঠিক থাকে, তাহলে কানের ভিতরে কোনো কিছু না থাকলে, বাড়িতে তো অয়েল আছে, তেল দিয়ে কান ভরে রাখবে, কারণ আমরা লিভিং অবজেক্টকে ডেট করতে চাই, ডেট করে ফেললে সে হার্ম করতে পারবে না।
কারণ লিভিং অবজেক্ট কি পর্দার উপরে যায়, ডিস্টার্ব করে, কারণ পর্দা হাইলি সেন্সিটিভ অর্গান, সুতরাং ডিস্টার্ব করে, তখন ওই লোকটা খুব বিরক্ত হয়। যদি আমরা ডেট করে যদি অনেক রাত হয়, তারপর পরদিন সকালে আসলে ডাক্তার ক্যান রিমুভ ইট। আর যদি ইনস্ট্যান্ট যদি দেখে যে না অ্যাভেলেবল কোনো ডাক্তার, তেল কি কোনো ক্ষতি করে? যদি তার কানের পর্দা ঠিক থাকে তাহলে কোনো ক্ষতি করবে না। আচ্ছা আচ্ছা স্যার, অনেকে দেখবেন যে ভারসাম্য হারায় বা পড়ে যায়, এই ভারসাম্য হারানোর সাথে কি কেউ নাক কান গলার কোনো সম্পর্ক? অবশ্যই কানের সমস্যা, কানের সম্পর্ক। আমাদের 3টা জিনিস ভারসাম্য, একটা চোখ, একটা হলো কান, একটা হলো জয়েন্ট। ব্রেন তো অবশ্যই, কিন্তু এই 3টা হলো মেইন অর্গান, এক্সটার্নাল অর্গানের মধ্যে। তা কানের হলো ইনার ইয়ার, যেটা আমরা বলি ককলিয়া। ককলিয়ার মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যেটা হলো তরল জিনিস, কিছু জিনিস হলো মোবাইল জিনিস, এই জিনিসগুলো কন্ট্রোল করে। সুতরাং যদি ইনার ইয়ার দিয়ে যায় তাহলে ভারসাম্য। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা কথা বলতে গিয়ে আরেকটা জিনিস মনে পড়লো, মোশন সিকনেস। মনে কেউ যে গাড়িতে উঠলে পরেই তার মাথা ঘোরায়, বমি আসে, কিন্তু এটা যে একটা কানের সাথে চমৎকার সম্পর্ক স্যার, এটা আপনি বললে দর্শকটা আমার মনে হয় মজা পাবে। মোশন সিকনেস যেন আমরা যখন সবার যে হয় এটা না, এটা হলো আমরা হলো সি সিকনেস বলি, হলো যারা সাগরে যায়, এটা হলো মুভমেন্টের জন্য হয়। যদি আমরা কিছুদিন এটা হলো অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যায়, এটার জন্য আলাদা কোনো চিকিৎসা নিতে হয় না। আর যখন ওই সিচুয়েশনে পড়বে অ্যান্টিবায়োটিক কিছু ড্রাগ খাইলে এটা অটোমেটিক্যালি। স্যার ওটা ওই যে কানের মধ্যে যে একটা ককলিয়ার ফ্লুইড থাকে স্যার, সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, কানের মধ্যে ফ্লুইড যেগুলো থাকে সেটা হলো আমরা বলি এন্ডোলিম, পেরিলিম, 2 ধরনের জিনিস থাকে। তো এইটা যখন মাথা মুভ করি তখন এগুলোও মুভ করে। তো এই মুভমেন্টের যদি হলো কানের ভিতরে যখন কোনো ডিজিজ হয়, এন্ডোলিম্ফে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো কিছু হয়, তখন এই জিনিসটা হইতে পারে। তো এটার জন্য ডাক্তারকে যাবে, ডাক্তার তাকে হলো এটা কমপ্লিট রেস্ট, কিছু সিডিয়েশন দেওয়া যায়, কিছু ড্রাগ দেওয়া হয়, এটা আস্তে আস্তে অটোমেটিক্যালি। তাহলে মোশন সিকনেস কি ট্রিটমেন্ট করে ভালো করা যায়? মোশন সিকনেস ট্রিটমেন্ট করা, এটা হলো পেশেন্টকে কাউন্সেলিং করা আর সিচুয়েশন ব্যবস্থা। গলা ব্যথা মানেই কি ইনফেকশন নাকি অনেক কারণে গলা? না, গলা ব্যথা মানে ইনফেকশন। আমাদের যে নর্মালি যে অ্যাপথাস আলসার হয় বা হলো একটা গলার ভিতরে কাটা ফুটে, যে কোনো কারণে গলা ব্যথা হইতে পারে। একটা দাঁত উঠলো, তার জন্য তো গলা ব্যথা উঠতে পারে। সুতরাং গলা ব্যথা হইলে যে ইনফেকশন, তাই না, আমাদেরকে ফাইন্ড আউট করতে। অনেক সময় আমরা কি নাক দিয়ে শ্বাস নিই, মুখ দিয়ে শ্বাস নিই, এটার জন্য তাদের সকালে গলা ব্যথা হইতেছে। সুতরাং গলা ব্যথার যে সবসময় ইনফেকশন, গলা ব্যথার সাথে টনসিলের ব্যথাটাও চলে আসে। আমরা গলা ব্যথাটা বা টনসিলের ব্যথাটা আলাদা করতে পারি না। টনসিলের ব্যথা কেন হয়? টনসিলের ব্যথা হলো টনসিলে যদি কোনো ইনফেকশন হয় তাহলে টনসিলে ব্যথা হয়, অথবা টনসিলে যদি কোনো কাটা ফোটে তাহলে ব্যথা হইতে পারে, বা কোনো কারণে টনসিল যদি ইনজুরি হয় তাহলেও ব্যথা হইতে পারে। এবং টনসিলের মধ্যে ক্যান্সারও হয়। সুতরাং টনসিলে ব্যথা হলে আমরা এই বয়স অনুযায়ী আমরা ভাগ করি। ছোটো বাচ্চাদের ইউজুয়ালি টনসিলাইটিস হয়, মিডিল একটু অ্যাডাল্ট বা অ্যাডোলেসেন্টের টনসিলাইটিস হয়। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে টনসিলাইটিস যদি হয় তখন আমরা হলো ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল, তখন আমরা টনসিলকে ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং অবশ্যই পালপেট করবো যেটা অন্য কোনো ডিজিজ আছে কিনা। স্যার ওই যে আমাদের গলার সাথে সিগারেটের বা স্মোকিং এর সম্পর্ক কতটা? যারা স্মোকার তাদের 10 টাইমস মোর প্রন টু হেড নেক ক্যান্সার দেন নন স্মোকার। 10 গুণ বেশি রিস্কে থাকে। 10 গুণ বেশি রিস্ক। এটা তো তাহলে সচেতন হওয়া উচিত। অবশ্যই হেড নেক ক্যান্সার 10 গুণ। সুতরাং আপনি বুঝেন যে স্মোকার কত খারাপ। স্যার আরেকটা জিনিস, অনেকের দেখা যায় কণ্ঠস্বর বদলে যায়। একদিন আমার বন্ধু ফোন করে বলল যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে ওর গলা ভেঙে যায়। এটা কি কোনো রোগের লক্ষণ? হ্যাঁ, আমরা যারা মিস ইউজ, অ্যাবিউজ, ওভার ইউজ, এটা একটা ভয়েস চেঞ্জের একটা কারণ। আর কিছু হয় ভোকাল কর্ডের নিজস্ব কারণ, যে ভোকাল কর্ডে কোনো নোডুল হইলো, পলিপ হইলো, অথবা রিফ্লাক্স ইসোফেজাইটিস, যেটা আমরা বলি যে অনেকে খাওয়ার পরপরই ঘুমায় যায়, তখন তার কিছু অ্যাসিড রিফ্লাক্স হয়। রিফ্লাক্স তখন হলো ভোকাল কর্ড থিকেন্ড হয়ে যায়, সেটা কারণ। আর ভোকাল কর্ডে ক্যান্সার একটা কারণ। আচ্ছা, সুতরাং আমাদের যদি ভয়েস চেঞ্জ হয় তাহলে আমরা অবশ্যই চিন্তা করবো যে কেন তার ভয়েস চেঞ্জ হয়েছে। সুতরাং সে অনুযায়ী পার্টিকুলার তাকে অ্যাডভাইস দেওয়া, চিকিৎসা দেওয়া। ভয়েস চেঞ্জ হলে আসলে দ্রুত চিকিৎসকের কাছে হ্যাঁ, 3 থেকে 6 সপ্তাহের মধ্যে যদি ভয়েস চেঞ্জটা ভালো না হয়, অবশ্যই একটা নাক কান গলা ডাক্তারের পরামর্শ নিয়ে প্রপার ট্রিটমেন্ট করা। আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, সেটা হলো যারা অনেক বেশি কথা বলেন, যেমন উপস্থাপক, শিক্ষক বা রাজনীতিবিদ, যারা গোল টেবিলে প্রতিদিন কথা বলছেন, তাদের গলার যত্নের কোনো পরামর্শ দিবেন? অবশ্যই আমাদের যারা ভয়েস ইউজ করে, যারা প্রফেশনাল ভয়েস ইউজার, তাদেরকে অবশ্যই হাইড্রেশন মেনটেন করতে হবে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, এবং হকিং করতে পারবে না, এবং একটানা অনেক সময় কথা বলবেন, এবং মিডিয়াম পিচ, নো লো নো হাই পিচে কথা বলবে, এবং সময় রাজনীতিবিদরা তো হচ্ছে গিয়ে যখন কথা বলেন তখন তো হাই পিচে কথা বলেন, তাদের জন্য কি পরামর্শ? হ্যাঁ, অবশ্যই তাদের পরামর্শ হলো তারা কথা বলতে কোনো ম্যানুভার ইউজ করবে, স্পিকার অথবা কোনো কিছু, যাতে হলো তার সাউন্ডটা অ্যাম্প্লিফাই হয়।
এবং সে থেমে থেমে কথা বলবে, 10 মিনিট 15 মিনিট কথা বলার পরে একটা পজ দিবে, তারপর কথা, যাতে হলো আর সিগারেট অ্যাভয়েড করবে, এবং হলো মদ। সিগারেটের কথা বললেন, সিগারেটের কথা বললেই আসে ক্যান্সারের কথা। আমাদের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি গলায়, যদি হচ্ছে গলার ক্যান্সার? আমরা গলার বিভিন্ন সাইট আছে আমাদের। যদি জিভ থেকে শুরু করি, তাহলে জিভে ক্যান্সার হলে একরকম, টনসিলে একরকম, খাদ্যনালীতে একরকম, শ্বাসনালীতে একরকম, তা আমাদের এবং নাকের ভিতরে একরকম। তো সুতরাং যদি মুখের ভিতর কোনো ক্যান্সার হয়, তো ইউজুয়ালি গলা ব্যথা, এটা কমন সিমটম হয়। সে খাইতে অসুবিধা হয়, গলা ব্যথা। যদি শ্বাসনালীতে হয় তাহলে ভয়েস চেঞ্জ হইতে পারে, এবং আরেকটা সাথে হইতে পারে নেকে কোনো লাম্প। শুধু এই ধরনের কোনো কিছু যদি হয়, দীর্ঘদিন কারো ভয়েস চেঞ্জ হয়েছে, ভালো হচ্ছে না, কারো খাইতে অসুবিধা হইতেছে, ইমপ্রুভ, ব্যথা নর্মাল ব্যথার ওষুধ খেয়েও কমতেছে না, অথবা অনেক সময় গলা দিয়ে রক্ত আসতেছে, নাক দিয়ে রক্ত আসতেছে, অবশ্যই আমরা তখন এটা হলো, এবং বয়স যদি একটু বেশি হয় তাহলে আমরা অবশ্যই এগুলো সিরিয়াস হিসেবে নিব। এটা রোগীটাকে গুরুত্ব সহকারে দিতে হবে। স্যার আরেকটা জিনিস বলি, গলা ব্যথার সাথে কি অ্যাসিডিটির কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, গলা ব্যথার অ্যাসিডিটির সমস্যা। এরকম আমরা হলে জিনিস না। রিফ্লাক্স এসোফেজাইটিস। আমরা বলি যারা ওই খাওয়ার সাথে সাথে ঘুমায় যায়, অথবা যাদের প্রচণ্ড অ্যাসিডিটি থাকে, তাদের কি হয়, আমাদের স্টোমাকে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, তো অ্যাসিডটা কি হয়, উপরের দিকে চলে আসে, এবং উপরে দিকে চলে আসা আমাদের খাদ্যনালী শ্বাসনালীর একটা কম্বিনেশন আছে। আমাদের একটা কমন পাথ হলো শ্বাসনালী আর খাদ্যনালী একটা জায়গায় এক, তো সেই জায়গার থেকে শ্বাসনালীতে, ওই খাদ্যনালীতে শ্বাসনালীতে চলে আসে। ও জিআরডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণে যেটা হয় স্যার। ওইটার সাথে আসলে গলা ব্যথা সম্পর্কিত, এবং ঢুকে যায় আপনার সাবজেক্টের মধ্যে সাবজেক্ট আর চলে কি, আসে, হ্যাঁ। গ্যাস্ট্রোএন্টারোলজি হ্যাঁ, থেকে। এবং এটা ভয়েস চেঞ্জ পর্যন্ত হয় এটার জন্য। আচ্ছা, আচ্ছা। স্যার আমরা একদম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের একটা প্রশ্ন, এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা বা সিজন চেঞ্জ হবার সময় কিন্তু নাক কান গলার সমস্যাগুলো বেড়ে যায়। আসলে এই সময়গুলো আপনার যদি কোনো পরামর্শ থাকে কি করবে আসলে? আসলে এগুলা তো সিজন তো বন্ধ করা সম্ভব না। সিজন তো ন্যাচারালি হবে। সুতরাং আমরা জানবো যে দোজ হু আর প্রন টু, ধরেন কারোর ঠান্ডার অ্যালার্জি, এখন শীতকাল আসতেছে, তখন আমরা কীভাবে আস্তে আস্তে অ্যাডাপ্ট করা যায়। আগের থেকে শীতের পোশাক, বা যখন বাইরে যাব, যদি শীত নাও পড়ে, যে আজকে শীত পড়বে না, কিন্তু আমার তার শীতের পোশাক থাকবে, আজকে বৃষ্টি হবে না, আমার ছাতা থাকবে, হঠাৎ করে বৃষ্টি হইলো, সুতরাং আমাকে হলো প্রোটেক্টিভ মেজার নিতে হবে। আর যদি এরকম কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার তো মেডিসিন বা ঘরোয়া কোনো মেকানিজম আছে, যেমন ঠান্ডা লাগলো, আমি বাসার ভিতরে ঠান্ডা অ্যাভয়েড করলাম, একটু গরম চা খাইলাম, এগুলা খাইলে দেখা যায় অনেক সময় ভালো হয়ে যায়। সুতরাং আমাদের মেইনলি হলো প্রোটেক্ট ইউরসেলফ। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আমরা অনুষ্ঠান শেষ করে এনেছি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ করে উত্তর দিলেন আমাদের স্যার। এই সেটে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। নতুন কোনো বিষয় নিয়ে আবার আমাদের কোনো একদিন কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নাক কান গলার অনেক জটিল বিষয়কে অনেক সহজ করে তিনি বললেন। নিশ্চয়ই আপনার উপকৃত হয়েছেন। নতুন কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।